বিহারকে অন্যভাবে অন্য চোখে দেখতে গেলে যেরকম আপনাদেরকে আমরা সাসারাম কৈমুর তুলে ধরেছিলাম, ঠিক সেই রকমই এই পর্বে আমরা তুলে ধরব বিহারের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবৌদ্ধ বিহারের গল্প। তো চলুন আপনাদেরকে নিয়ে আমরা যাত্রা করি এই ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অন্দরে, প্রান্তরে, ক্লাসরুমে, সমস্ত কিছুতে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। নালন্দা ইউনিভার্সিটিকে দেখতে আসতে হলে আপনাদের কিন্তু সবার প্রথমে এই টিকিট কাউন্টার থেকে প্রতিজন মাথাপিছু 40 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তো চলুন এবার ঢুকে যাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই মুহূর্তে আমরা হাঁটছি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে দিয়ে। হ্যাঁ, আজ থেকে খ্রিস্টপূর্ব 5ম শতকে প্রথম গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে কিন্তু তৈরি হয়েছিল এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু অনেক গৌরবের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকে কিন্তু 800 বছর ধরে যতদিন পর্যন্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় জীবিত ছিল, মানে ওয়ার্কিং কন্ডিশনে ছিল, তখন কিন্তু সারা বিশ্বের অনেক জ্ঞানী গুণী বিদ্বানদেরকে জন্ম দিয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। কখনো ভেবে দেখেছেন 1600 বছর আগে ভারতবর্ষের, আমি যেখানে বসে আছি, এই জায়গাটা ছিল মহাকাশ গবেষণা কেন্দ্রের একটা পীঠস্থান। এখান থেকেই কিন্তু সংখ্যা তত্ত্ব, মানে 0 থেকে 9 পর্যন্ত ডিসকভার হয়েছিল। আর এই নালন্দা ইউনিভার্সিটিতে কিন্তু তখনকার দিনে 10,000 ছাত্র আর 2000 শিক্ষক ছিল শিক্ষাদানের জন্য। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার কিন্তু নালন্দা ইউনিভার্সিটির একদম পুরো সেন্টার বলা যেতে পারে। কারণ হচ্ছে আমার বাঁ দিকে যে সমস্ত ধ্বংসাবশেষগুলো রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে সেই 10,000 ছাত্রের থাকার হোস্টেল। আর একদম সামনের দিকে রয়েছে হচ্ছে মেন উপাসনা কক্ষ, মানে মন্দির বা অ্যাসেম্বলি হল। আর ডান দিকে রয়েছে অনেক ছোট ছোট যে সমস্ত বৌদ্ধ ভিক্ষুক বা পণ্ডিতরা ছিলেন, তাদের সমাধিক্ষেত্র বা স্তূপা। আর এই দিকটায় দেখুন, এই যে সামনেটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল 150 ফুট চওড়া, 150 ফুট লম্বা একটা বৌদ্ধ মন্দির। এই মন্দির কিন্তু এখানে যেরকম আপনারা দেখছেন, ঠিক এর পিছনে আরও 2টো জায়গায় মন্দির রয়েছে। আর যে সমস্ত জায়গাগুলোতে আপনারা সেট দেখতে পাচ্ছেন, এই সমস্ত সেটগুলোর ভেতরে কিন্তু চুনসুরকির ভগবান গৌতম বুদ্ধের মূর্তি ছিল, কিন্তু কালো নিয়মে সেই সমস্তগুলো ক্ষয়ে গেছে। এখন এগুলোকে বন্ধ করে জাস্ট প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই যে সামনে চেয়ারের মতন একটা অংশ দেখছেন, এটা কিন্তু কোনো চেয়ার বা সিংহাসন নয়, এটাও কিন্তু 1000 বুদ্ধদেব সমন্বিত একটা স্তূপ ছিল। উপরের পোর্শনটা কিন্তু ভেঙে গেছে গিয়ে এই জায়গাটাকে এখন দেখে মনে হচ্ছে একটা চেয়ার। অ্যাকচুয়ালি এই উপরে একটা মঙ্গল কলস বসানো হতো, বসিয়ে ভগবান বুদ্ধের পূজা অর্চনা করতেন বৌদ্ধ পণ্ডিতেরা। এখন সারা বিশ্ব হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটি বা হাওয়ার্ড ইউনিভার্সিটিকে লাফালাফি করছে, মাতামাতি করছে। একবার ভেবে দেখুন তো, যদি এই নালন্দা আজকে একই রকমভাবে তার স্বগৌরবে থাকতো, তাহলে ভারতবর্ষ কোন জায়গায় যেত? 1600 বছর আগে নর্থ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, তারপরে ধরুন চীন, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, কোরিয়া, গ্রিস, সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা আসতেন এই জায়গায় শিক্ষা লাভ করতে। আর 2016 সালে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু তার মাথার পালকে যোগ করে নিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা। আর কেনই বা এই তকমাটা এই নালন্দা বিশ্ববিদ্যালয় পাবে না? ভেবে দেখুন তো, এখানে স্বয়ং আর্যভট্ট কিন্তু অঙ্ক করাতেন, অতীশ দীপঙ্কর, শিলভদ্র অনেকেই এখানে ছিলেন। ইভেন কি হিউয়েন সানও কিন্তু এই জায়গাতে নিয়মিত শিক্ষা দিতেন সবাইকে, যিনি একসময় এখানে পড়তে এসেছিলেন, এখানকারই ছাত্র ছিলেন। তারপরে কিন্তু তিনি আচার্য হয়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। আর এই ইউনিভার্সিটিতে মজার বিষয় ছিল, এখানে কিন্তু রাজার ছেলে থেকে প্রজার ছেলে সবাই পড়তে পারত। কেন জানেন? এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে দিতে হতো তখনকার দিনে, মানে 1600 বছর আগে, একটা এন্ট্রান্স এক্সামিনেশন।
আর কারা নিতেন? এখানকার যে সমস্ত বৌদ্ধ পণ্ডিতরা ছিলেন তারা কিন্তু দরজার সামনে বসে থাকতেন এবং তারা যারা শিক্ষা লাভের আশায় আসছে তাদের নিতেন অ্যাডমিশন টেস্ট। খুব কঠিন ছিল কিন্তু অ্যাডমিশন টেস্ট, 10 জনের ভেতরে মেরে কেটে হয়তো 1 থেকে 2 জন পাশ করতো। আর যারা পাশ করতো তাদেরকে কারা নাগরা সানায় বাজিয়ে মাথায় ছাতা ধরে ফুল ছিটিয়ে অভ্যর্থনা করে, মানে অভ্যর্থনা জানানো হতো, ইউনিভার্সিটিতে এসো, তোমরা জ্ঞান অর্জন করো, বেরিয়ে যাও। আর সব থেকে ভালো ব্যাপার, এখানে কিন্তু কোনো সুপারিশ বা অর্থের জোর ছিল না। মানে আমি রাজার ছেলে, আমার বাবার প্রভাব প্রতিশালী বা তার প্রভাব দেখে এখানে কিন্তু ভর্তি পাওয়া যেত না। নালন্দা এই শব্দটা কিন্তু দুটো শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে, একটা হচ্ছে নাল আর একটা হচ্ছে দা। এই কথার অর্থ যদি বলা হয় তাহলে হচ্ছে অনন্ত জ্ঞানের প্রবাহ। তার মানে নালন্দা শব্দের অর্থই হচ্ছে অনন্ত জ্ঞানের প্রবাহ। সত্যি জ্ঞান এখানে প্রবাহিত হতো। অনেক বহু মহান বিজ্ঞ পণ্ডিতদের জন্মক্ষেত্র হচ্ছে এই নালন্দা ইউনিভার্সিটি। অনন্ত জ্ঞানের প্রবাহ মানে এখানে কিন্তু 90 লক্ষেরও বেশি পাণ্ডুলিপি ছিল এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে। আমরা এখন যে জায়গাটা দিয়ে ঢুকছি এটা কিন্তু হচ্ছে হোস্টেল। যে 10,000 ছাত্র বা শিক্ষার্থী এখানে থাকতেন তাদের থাকার জায়গা। এটা ছিল মেন ফটক হোস্টেলে ঢোকা। এগুলো কিন্তু হচ্ছে হোস্টেলের যে রুম, সেই রুমের করিডোর। এখান থেকে চলে আসতে হতো। আর এই হোস্টেলের বাঁ দিকে ডান দিকে ছিল হচ্ছে ছাত্রদের থাকার জায়গা। 10,000 ছাত্রের জন্য কিন্তু এখানে ছিল 10,000 রুম। মানে প্রত্যেক ছাত্র বা শিক্ষার্থী এক একজন এক একটা রুমে থাকতো। সেই রকমই একটা রুমের ভেতরে এখন আমরা আসলাম। এটা হচ্ছে একটা রুমের পরিসর। এখানে একজন শিক্ষার্থী, তার শোয়ার জায়গা ছিল এই জায়গায়, বই খাতা রাখার জায়গা, সমস্ত কিছু কিন্তু রয়েছে এই ঘরটার ভেতরে। আর এখানে লাইটিং সিস্টেমটা কিন্তু খুব অদ্ভুত ছিল। সেটা ক্লাসরুমে যখন আমরা যাব সেটা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে পুরো হোস্টেল এবং ক্লাসরুমে রাত আর দিনে লাইটের ব্যবস্থা করা হতো। আর এই জায়গাটাই ছিল হচ্ছে দরজা। এগুলো হচ্ছে দরজায় যে খিল বা যেগুলো লাগানোর যে ব্যবস্থা সেইটা হতো এই করবে থাকতো। এখানটাতে মানে দরজার কলকবজা ছিল, এখানটাতে খিল লাগানোর ব্যবস্থা হতো। সব কিছু লাগিয়ে দিলে এই রুমগুলো কিন্তু তখনকার দিনে সাউন্ড প্রুফ হয়ে যেত। টেকনোলজিটা একবার ভাবুন বস। 1600 বছর আগে যখন নাকি ইউরোপের বহু উন্নত দেশ তাদের অধিবাসীরা রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে, তখন কিন্তু ভারতবর্ষের এই নালন্দা ইউনিভার্সিটিতে 10,000 শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল রুমে তারা দিন যাপন করতে। আমাদের টেকনোলজি কোথায় ছিল, কি অবস্থায় ছিলাম আমরা, আর এখন বর্তমানে সেটা আর বললাম না, কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। আর এই হোস্টেলের রুমগুলো থেকে বেরিয়ে এসেই কিন্তু ছিল ক্লাসরুম। এই উঁচু জায়গাটায় বসতেন হচ্ছেন আচার্যরা, আর নিচে শিক্ষার্থীরা বসে শিক্ষা লাভ করত। সূর্যের আলো চাঁদের আলো পড়লে এই মাইকা পাথরগুলো চকচক হতে এইটাই সব জায়গায় চলে যেত। এখান থেকে পুরো ইউনিভার্সিটি ক্লাসরুমে আর কি আলোর সোর্স, এটা লাইট সোর্স। রাত্রিবেলা চাঁদের আলো, দিনের বেলাতে হচ্ছে সূর্যের আলো। আর এই ক্লাসরুমের এই উপরে যেটা সামনে, এইটা হচ্ছে গোডাউন, মানে হচ্ছে গোদাম। এখানে কিন্তু খাদ্যশস্য মজুত করা হতো ছাত্র এবং টিচারদের জন্য। আর ক্লাসরুমের ভেতরে জলপানের জন্য কিন্তু একটা বড় কুয়ো নির্মাণ করা হয়েছিল। সেই কুয়ো থেকে কিন্তু টিচার আর স্টুডেন্টদের জলের ব্যবস্থাটা করা হয়েছিল। পিছনে যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নালন্দা ইউনিভার্সিটির খুব পরিচিত একটা জায়গা। ইন্টারনেট, টাকা সব কিছুতে আমরা এটা দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন মন্দির। বৌদ্ধ ধর্মের দুটো পার্ট ছিল, হীনযান আর মহাযান। যখন ভাগ হয়ে যায় তখন কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। আর এর পিছনে যে সমস্তগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নালন্দার ইউনিভার্সিটির বিভিন্ন আচার্যরা যখন দেহত্যাগ করেছিলেন তখন তাদের সমাধি বানানো হয়, মানে দাহ করার পর তাদেরকে স্তূপ আকারে তাদের সমাধি এখানে নির্মাণ করা হয়েছে। এই জায়গাটা হচ্ছে তখনকার দিনের অ্যাসেম্বলি হল। এখানে কিন্তু ছাত্ররা গ্যাদার করতেন। আর এই সামনে উঁচু যেটা আছে সেটা কিন্তু হচ্ছে মেন মন্দির। এই জায়গাটা তারা উপাসনা করতেন বা এখান থেকে তারা বিভিন্ন রকমের কার্যক্রমগুলো করতো। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে সামনে একটা ধনুকের মতন যে চিহ্নটা আছে এটা কিন্তু হচ্ছে গুপ্ত যুগের সাইন। মানে গুপ্ত যুগে তখন এই জায়গাটা মানে নালন্দার গ্রাউন্ড ফ্লোরটা গুপ্ত যুগে কুমারগুপ্ত তৈরি করেছিলেন। আর যে লেভেলটা আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু তারপরে হর্ষবর্ধন নির্মাণ করেছিলেন। আর এই যে স্টেপ করে ওঠার পর ওই যে উপরে পাথর, এটা কিন্তু পাল বংশের সময় তৈরি হয়েছিল, ধর্মপাল নির্মাণ করেছিলেন। আর সমস্ত কিছু মাটির তলায় চাপা পড়ে গেছিলো। মানে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়েছিল। আগুন লাগানোর পরে মাটি চাপা দিয়ে
এখান থেকে কিন্তু বখতিয়ার খিলজি চম্পট নেয়। আর যাই হোক, তারপরে ব্রিটিশরা আসার পরে খনন কার্য করার পরে যেটুকু যা পাওয়া গেছে সেইটুকুই এখন নালন্দা ইউনিভার্সিটি আমাদের সামনে রয়েছে। মাত্র 1 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া এই অঞ্চলটুকুই আমরা পেয়েছি আমাদের প্রাচীন ভারতের শিক্ষার গৌরবের এক অন্যতম অধ্যায় নালন্দাকে। প্রথম দিকে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বানানো হলেও পরবর্তীতে এখানে হিন্দু দর্শন, মহাকাশবিদ্যা, ভাষাতত্ত্ব, চিকিৎসা শাস্ত্র, অঙ্ক, জ্যোতিষবিজ্ঞান সমস্ত কিছু পড়ানো হতো। মানে 1600 বছর আগে এই রকম অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স সাবজেক্টগুলো পড়ানো হতো নালন্দা ইউনিভার্সিটিতে। তখনকার দিনেও কিন্তু এই 10,000 শিক্ষার্থীর শিক্ষালাভ ছিল সম্পূর্ণ বিনামূল্যে। মানে শিক্ষালাভ, থাকা, খাওয়া সমস্ত কিছু হচ্ছে বিনা পয়সায় চলতো। নট অনলি ছাত্ররা, এখানে যে 2000 অধ্যাপক ছিলেন তাদেরও কিন্তু খাওয়া দাওয়া, জ্ঞান দেয়া সমস্ত হতো বিনা পারিশ্রমিকে বা বিনা মূল্যে। আর এই 10,000 শিক্ষার্থী, 2000 শিক্ষক বা অধ্যাপকের সমস্ত দায়ভার নিয়েছিল যেরকম রাজপরিবাররা, সেরকম এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা 200টি গ্রামের মানুষজন। তারা পাঠিয়ে দিত খাদ্যশস্য, তারা পাঠাতো তাদের জন্য মানে প্রদীপ জ্বালানোর জন্য তেল, তাদের বস্ত্র, তাদের থাকার জায়গা, সমস্ত কিছু। তাহলে দেখুন তখনকার দিনের মানুষের উদারতাটা কোন লেভেলে ছিল। আর এটাই সত্যি মানবিকতার একটা জ্বলন্ত নিদর্শন। আপনারা সামনে যেটা দেখছেন এটা কিন্তু সেই 1600 যুগের মানে 1600 বছর আগের কোনো ট্রেন নয়। এগুলো ইউজ করা হয়েছিল কোন সময়, ব্রিটিশরা ইউজ করেছিল যখন এখানের এই যে বিপুল মাটিটাকে তুলে ফেলে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে জনসম্মুখে আনা হয়েছে সেই সময়। সালটা 1193। বর্বর তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির কুনজর পড়ল নালন্দার ওপর, ধরিয়ে দিলেন আগুন, আর এই লেলিয়ান শিখায় ধ্বংস হলো নালন্দা ইউনিভার্সিটি। ভেবে দেখেছেন 90 লক্ষ, সংখ্যাটা কিন্তু কম নয়। আর এই 90 লক্ষ পাণ্ডুলিপি বখতিয়ার খিলজি 3 মাস ধরে, মানে যে লেলিহান শিখা লাগিয়েছিলেন, আগুন লাগিয়েছিলেন, সেই আগুনে সম্পূর্ণ পুড়তে সময় লেগেছিল 3 মাস। আর নালন্দা ইউনিভার্সিটি কান্না করেছিল প্রচুর পরিমাণে, জ্ঞান এখানে কান্না করেছিল, আর আগুনে পুড়ে তাদের জীবন্ত সমাধি হয়েছিল এই নালন্দা ইউনিভার্সিটির গর্ভেই। কেন এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল নালন্দা ইউনিভার্সিটি তথা ভারতবর্ষের জ্ঞানের আলোর যে প্রদীপ তাকে? লোকশ্রুতি আছে একবার বখতিয়ার খিলজির চরম অসুখ করে, সেই অসুখ কিন্তু তার তুর্কি যে সমস্ত হাকেম বৈদ ছিলেন তারা কেউ সারাতে পারেনি। তখন তাকে বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়ুর্বেদ আচার্য রাহুল শাস্ত্রীর কাছ থেকে ট্রিটমেন্ট করাতে। কিন্তু ধর্ম যে বড় বাধা সাজলো সেখানে, তিনি কাফেরের হাতে ট্রিটমেন্ট নেবেন না। তাও অনেক অনুনয় বিনয়ের পরে রাহুল শাস্ত্রীকে নিয়ে যাওয়া হলো তার দরবারে। তিনি বললেন যে আমি কিন্তু তোমার হাত থেকে কোনো ওষুধ বা কোনো কিছু নেব না, কিন্তু আমাকে ঠিক করতে হবে। তখন রাহুল শাস্ত্রী তার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি তাকে দিলেন কোরআন। তিনি একটু অবাক হয়েছিলেন, বললেন আপনি সকাল বিকেলে এই কোরআনটা পড়ুন। কিন্তু সব থেকে বড় মানে চালটা কিন্তু এখানেই চাললেন রাহুল শাস্ত্রী। তিনি কোরআনের প্রতিটা পাতায় লেপে দিলেন হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। বখতিয়ার খিলজি যখন কোরআন পড়তেন তখন সেই কোরআনের পাতা যখন উল্টাতেন হাত দিয়ে, হাতে লেগে যেত সেই ওষুধ, আর তিনি সেটা মুখে নিতেন। এইভাবে তার অসুখটা সেরে গেল, ভালো হলেন। কি হবে? ভালো হবার পর তিনি যখন জানতে পারলেন তাকে এই রকমভাবে সারানো হয়েছে, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যে আমার হাকিমরা যেটা পারল না, সেখানে ভারতবর্ষের একজন আয়ুর্বেদ যিনি গুরুদেব বা আচার্য তিনি ঠিক করলেন, এর প্রতিশোধ নিতেই হবে। তার ফলস্বরূপ আসলো সেই কাল রাত্রির যেদিন নালন্দা ইউনিভার্সিটিতে আগুন ধরিয়ে দেওয়া হলো বখতিয়ার খলজির নেতৃত্বে। মেরে ফেলা হলো বহু বৌদ্ধ শিক্ষার্থী, ধর্মগুরু সমস্ত কিছুকেই। আর নালন্দার ইতিহাস চিরতরে ঢেকে রাখার জন্য মাটি চাপা দিয়ে চলে গেলেন তিনি তুর্কিতে। ব্যাস এইটুকুই আমি একটু চেষ্টা করলাম নালন্দা মহাবৌদ্ধ বিহারের আপনাদেরকে ইতিহাসটাকে তুলে ধরার। যদি এই ইতিহাসটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।